আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। আজকে আমরা যার সঙ্গে কথা বলবো তিনি জামায়াতে ইসলামীতে সদ্য যোগদানকৃত সহযোগী সদস্য, সাবেক সংসদ সদস্য, বিএনপি থেকে তিনি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান অবসরপ্রাপ্ত। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। আপনাকেও আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে সালাম জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি মাশাআল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। বিগত কয়েক মাসে আপনি যে প্রশ্নটির সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছেন সেটা দিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই, যেহেতু এটা সামগ্রিক একটা আলোচনার আয়োজন। যখন আসলে 5ই আগস্টের পরে মানে আবার চারা দিয়ে উঠলো যে বাংলাদেশের রাজনীতিতে কারা মুক্তিযুদ্ধের পক্ষের, কারা মুক্তিযুদ্ধের বিপক্ষের, সেই জায়গায় আপনি রণাঙ্গনের একজন যোদ্ধা হয়ে মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশের পক্ষে অবস্থান করেনি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, তেমন একটি দলে যোগদান করলেন। মানে প্রধান কারণটা কি এখন জানতে চাইলে কি বলবেন? ধন্যবাদ। আসলে আপনি সত্যি বলেছেন, এই প্রশ্নটির মুখোমুখি হচ্ছি আমি গত 2 মাস ধরে। আসলে আমার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার দুর্লভ সৌভাগ্য হয়েছিল। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি বাংলাদেশের সেই ক্রান্তিকালের জন্মলগ্নে আমি বাংলাদেশের পক্ষে কাজ করতে পেরেছি। আজকে এই প্রায় 54-55 বছর পরে এসে আমি দেখলাম যে আমাদের জাতিটাকে 2 ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে। একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একটা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এটা শেখ হাসিনা একটা অত্যন্ত সফল রাজনৈতিক প্রপাগান্ডা আমি বলতে চাই, এবং এটা আমি আজকে নয়, আজ থেকে আরও 10 বছর আগে আমি এটা প্রতিবাদ করেছিলাম। আমার একটা লেখা অবন্ত আছে যে শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশটাকে 2 ভাগে বিভক্ত করতে পেরেছে, এবং 1 ভাগের স্বাভাবিকভাবে সেই স্বাধীনতার পক্ষের শক্তিটাকে শক্তিশালী করার চেষ্টা করছেন। কিন্তু আজকে আমি এসে দেখলাম যে এই বিভক্তিটা আমাদের জন্য ক্ষতি বয়ে এনেছে। আজকে বাংলাদেশের যত অনিয়ম, বিশৃঙ্খলা, স্বৈরাচার, ফ্যাসিস্ট সব কিছু উত্থান হয়েছে কিন্তু এই জাতিটাকে 2 ভাগে বিভক্ত করার ফলেই। আমি মনে করি এইটার বিভেদ এই জায়গা থেকে সরে আসা উচিত। আমি আজ থেকে 3 বছর আগে বিএনপিকে একটা হুঁশিয়ারি দিয়েছিলাম যে আপনারা যে আন্দোলন করছেন না, মাঠে মাঠে আন্দোলনের দিন পরিবর্তন করছেন, ঈদের পরে, রোজার পরে, কোরবানির পরে বলছেন, এবং মাঠে আপনাদেরকে পাওয়া যায় না, বড় নেতাদেরকে আপনাদেরকে মাঠে পাওয়া যায় না। একটা ফুস করে গুলি আওয়াজ হলে সকল নেতারা সবার আগে মাঠ ছেড়ে দেয়। এতে দলের ক্ষতি হচ্ছে, জনগণের আস্থা নষ্ট হচ্ছে, এবং নেতৃত্বের ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। জনগণের অনীহা তৈরি হচ্ছে। আপনারা যদি এই অবস্থা থেকে বেরিয়ে আসেন, যদি রাজনীতিতে যদি আপনারা সক্রিয় না হন, নেতৃত্ব যদি আন্দোলনের সামনে না থাকেন, তাহলে আগামীতে আপনাদের জন্য ক্ষতি বয়ে আনবে। সেখানে আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম, যে বলেছিলাম জনগণ আমাদেরকে জুতাপেটা করতে পারে। আমি তো বলেছি আমাকে জুতাপেটা করতে পারে, কিন্তু এইটা দলের নেতাকে বুঝিয়েছে যে এখানে আমি বলতে আমার শীর্ষ নেতৃত্বকে, যাই হোক শীর্ষ নেতৃত্ব আমাকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমাকে বহিষ্কার করে দেয়। আমি এর আগেও বহিষ্কার হয়েছি বহুবার, 5-6 বার। যখন এই দলের কোনো নীতি গ্রহণ করতে গিয়েছে, আমি তার পক্ষে কথা না বলে তার বিকল্পটা আমি বলার চেষ্টা করেছি, তার বিপরীত কি হতে পারে সেটা বলার চেষ্টা করেছি। দল আমাকে সেটাকে মূল্যায়ন করে নাই, কিন্তু পরবর্তী দেখা গেছে যে কাকতালীয়ভাবে আমি যে সম্ভাবনার কথাগুলো বলেছিলাম সেগুলো বাস্তবায়িত হয়েছে। তাহলে কি বিএনপিতে গণতন্ত্র কিংবা পরমত সহিষ্ণুতা কম বলছেন? আমি তো এখন বলতে পারবো না, কিন্তু আমি যখন ছিলাম তখন দেখেছি কম ছিল। আমি যখন দলে ছিলাম তখন দেখছি যে দলের মতামতকে করে না, কিছু লোক ব্যাক থেকে ডিক্টেট করে, রিমোট কন্ট্রোল করে, এবং সেখান থেকে দলটাকে পরিচালিত হয়। সেটাই আমার অবজারভেশন রাইট ফ্রম 91। আমি 91 সন থেকে বলে আসছি, আমি দেখেছি দলের নীতি নির্ধারণটা স্বচ্ছ নয়। সেখানে কিছু না কিছু কোটারি গোষ্ঠী বিভিন্নভাবে এসে দলের উপরে প্রভাব বিস্তার করে, দলের নেত্রীকে প্রভাবান্বিত করে তারা সিদ্ধান্তগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করে। যেমন একটা এক্সাম্পল আমি দেই, বিএনপি কিন্তু রাষ্ট্রপতি শাসনের পক্ষে শক্তি, কিন্তু সেদিন সবাই রাষ্ট্রপতি পক্ষেরই ছিল, ম্যাডামও ছিলেন। আমি এই মেজর আক্তার স্বপ্রণোদিত হয়ে আমি ঢাকা গলফ ক্লাবে একটা মিটিংয়ের ব্যবস্থা করেছিলাম। সেখানে
বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় প্রায় 70 জন নেতা অংশগ্রহণ করেছিলেন ঢাকা গলফ ক্লাবে আমার ছেলের একটা অনুষ্ঠানের নামে। সেখানে বি চৌধুরী ছিলেন, আব্দুল সামাদ আজাদ ছিলেন, তোফায়েল আহমেদ ছিলেন, জিলুর রহমান ছিলেন, উভয় দলের শীর্ষস্থানীয় ছিলেন। সেখানে কিন্তু আমরা সিদ্ধান্ত নেই যে আমরা সংসদীয় পদ্ধতি যাব, কারণ রাষ্ট্রপতি পদ্ধতি গেলে এরশাদ রাষ্ট্রপতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে কিন্তু দলীয় সিদ্ধান্ত নয়, আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে। তাহলে সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের জন্য বেগম খালেদা জিয়াকে যে ক্রেডিট দেওয়া হয় সেটাকে আপনি নাকচ করে দিচ্ছেন? না, আমি নাকচ করছি না। আমরা বলছি সেই প্রস্তাবটা নিয়ে আমরা নেত্রীকে বুঝাইতে পেরেছি, সক্ষম হয়েছি। আমি যে কথাটা বলেছিলাম আপনাকে, সে উনাকে জানানো যায়, বোঝানো যায়। ওকে, আমরা সেই সিদ্ধান্তটা নিয়ে বুঝাতে, আমি যে কথা বলার চেষ্টা করছি যে বাইরের থেকে সিদ্ধান্তগুলো দলের কাছে বুঝাইতে পারলে কার্যকরী করা যায়। তো ফলে আমরা দেশমাতা খালেদা জিয়াকে বুঝাতে সক্ষম হয়েছিলাম, কিন্তু বোঝানোর আগে সিদ্ধান্তটা কী হয়েছে এটা সবাই মানবে কিনা, আমি বুঝালে তো হবে না, সেটা সবাই মানবে কিনা, সেই সিদ্ধান্তটা আমরা আলোচনার মাধ্যমে নিয়েছিলাম। এবং সেইখানে সেই অনুষ্ঠানে ডক্টর কামাল হোসেন ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন, শুধু ছিলেন না জাতীয় পার্টির কোনো লোক এবং জামাতে কোনো লোক। বিএনপি সরকার তখনও গঠিত হয় নাই। তো ওই সময় আমরা আলোচনা করে, আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে বিএনপিতে বাইরের থেকে আলোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করানো যায়। এমনভাবে আমরা বহু জায়গায় দেখেছি। যেমন আমরা দেখেছি যখন সকল আন্দোলন গড়ে উঠছে যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তখনও দেখা গেছে যে একটা কোটারি ম্যাডামকে বাধ্য করেছে এটা না মানার জন্য। আমি কিন্তু তখন প্রথম বহিষ্কার হই, আমি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলার জন্য। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার কারণে কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় যেতে হবে বলেই আপনি জামাতে গেছেন, নাকি আপনি জামাতের রাজনৈতিক পর্যালোচনা করে আপনার মনে হয়েছে আপনার আদর্শের সাথে এখন জামাতের আদর্শ যায়? আপনি দুটি প্রশ্ন সঠিক। আমি প্রথমেই বলেছিলাম যে জাতিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। আমি মনে করি সেই বিভক্তিটাকে আমাদেরকে একত্রীভূত করতে হবে। তা আমি সেখানে এটা দুইভাবে করতে পারতাম। যদি বিএনপি আমার মতামতকে যদি মূল্য দিত, আমি কিন্তু জামাতকে নিয়ে জোট করার বিপক্ষে ছিলাম। 91 সন থেকে আমি বিপক্ষে ছিলাম, কারণ আমরা যারা মধ্যবর্তী বিএনপি করি, আমরা কিন্তু ধর্মনীতি রাজনীতি করি না। কিন্তু জামাতও মধ্যবর্তী রাজনীতি করে, কিন্তু ধর্মকে সে প্রাধান্য দেয়। সে ধর্মনীতি রাজনীতি করে না, কিন্তু ধর্মটা তার লক্ষ্য। জামাত ধর্মভিত্তিক রাজনীতি করে না? না, ধর্মনীতি রাজনীতি করে না, ধর্মকে সে প্রাধান্য দেয়। ওকে, কথাটা বুঝতে হবে, ধর্মভিত্তিক সে রাজনীতি করে না, কিন্তু ধর্মকে প্রাধান্য, সে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়। কিন্তু সে রাজনীতি করে জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, ন্যায় এবং ইনসাফের জন্য। এই বিষয়টা পরিষ্কার হতে হবে। ফলে আপনার যে দুইটা প্রশ্ন ছিল, সেখানে কি হচ্ছে, আমি যদি বিএনপিকে বুঝাতে সক্ষম হতাম, যেহেতু ঐক্য বিএনপি করেই ফেলেছিল জামাতের সঙ্গে, এখন এই মুহূর্তে জামাতের সঙ্গে বিভেদ হওয়াটা আত্মঘাতী ছিল। আমি বুঝাতে যদি পারতাম তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না, কিন্তু বিএনপিকে সেটা বুঝতে পারিনি। উল্টা আমি বহিষ্কৃত ছিলাম এবং আমাকে দলে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ রাখে নাই। তখন আমি জামাতের কাছে গিয়েছি, জামাতকে বলছি যে এই যে বিভেদটা হচ্ছে, এই বিভেদটা হলে তো আমাদের উভয়ের ক্ষতি হবে। এটাতে ভারত সুযোগ নেবে, আওয়ামী লীগ সুযোগ নেবে। জামাত তখন বলল যে তাহলে আপনি কি করতে চান? তা আমরা বললাম, যেহেতু তারা বিভেদ করছে, আপনি বিভেদ করবেন না, আপনি ঐক্যের ডাক দেবেন। আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সামনে দিকে নিয়ে যাই। এইখানে জামাতের আমির আমাকে বলেছেন, তাহলে আপনি কি আমার সঙ্গে আসবেন? আমাকে যদি আপনার দলে যোগদান করার সুযোগ থাকে, ইনশাল্লাহ আসবো। এটা 1 ঘন্টা আলোচনা হয়েছে, 13ই ডিসেম্বরে আলোচনা করেছি, আমি ওই দিনেই যোগদান করেছি। তার মানে দেখেন, আপনি জামাতের আসছে বক্তব্য দেখেন, সে কিন্তু বারবার বলছে আমরা ঐক্যবদ্ধভাবে যারা সবাই একমত হবে তাদেরকে নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করবো। তার মধ্যে কেউ দ্বিমত পোষণ করতে পারে, সরে যেতে পারে, কিন্তু তার আহ্বান তো সে উনি ফিরে আনেন নাই। দীর্ঘদিন তো বিএনপির সাথে রাজনীতি করলেন, জামাতের সাথে এই 2 মাসের রাজনীতি করার অভিজ্ঞতা কেমন? আমার অভিজ্ঞতাটা বলবো, আমি মনে করি আমি একটা চমক পেয়েছি। বিএনপি কোনো সাংগঠনিক রাজনৈতিক দল না, এটা হুমজিক্যাল রাজনৈতিক দল। নেতাকে বুঝাতে পারলেই এখানে নেতা হওয়া যায়। কিন্তু ঠিক উল্টাটা হলো জামাতের আদর্শকে, শিক্ষাগত যোগ্যতাকে, তার ন্যায় নিষ্ঠাকে, তার সততাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এই যে আমি আজ 8 মাস ধরে আছি, আমি তো কোনো পদ পাইনি, সহযোগী সদস্য মাত্র, কিন্তু আমি তো কোনো নেতৃত্ব পাইনি, আমাকে তো নেতৃত্ব স্থান দেয় না। সেটার জন্য আপনাকে কি করতে হবে?
আমাকে দলের নিয়ম শৃঙ্খলা মানতে হবে, তার মধ্যে আসতে হবে, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জামাতে নামাজ পড়তে হবে, আমাকে সৎ কাজ করতে হবে, আমাকে মানুষের সামনে মানুষকে সত্যের পথে, ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে, আল্লাহর পক্ষে মোটিভেট করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে মানুষ জনগণের সামনে যে আমি দৃশ্যত মানুষের কাছে একজন সৎ মানুষ। তো এইটা তো আমার এই বয়সে আমি এখনো প্রমাণ করতে পারবো না। নতুন করে আমি এখন ভালো না মন্দ আমি পারবো না। তাহলে জামাতের বড় নেতা হতে পারবেন এই স্বপ্ন দেখেন? আমার মনে স্বপ্ন দেখে না, এটা দেখার সুযোগও নাই, বুঝছেন? ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সুযোগও নেই, কারণ আমি পারবো না। এই নিয়ম নীতিগুলো আমার পক্ষে পালন করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ আমি তো পাকা হয়ে গেছি। আমি নতুন করে কচি হতে পারবো না, বুঝছেন না? আমার তো অলরেডি পরিপক্কতা এসে গেছে। কারণ আমার এই পরিপক্কতা যতটুকু তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি, সেটা চেষ্টা করে যাবেন। সেই চেষ্টা করে যাব এবং সেই চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ জামাত আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে, আমার বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিচ্ছে, আমি কথা বলার চেষ্টা করছি। তবে আমি আপনাকে ধন্যবাদ এই কথা বলার সুযোগ আমাকে দিলেন। জি। আসলে আদর্শগতভাবে জামাত দুটো জিনিস জামাতের মধ্যে আপনি পাবেন। সেটা একটি হলো তারা ন্যায় এবং ইনসাফের রাজনীতি করে, এবং এই যে মানুষের যেটা ভুল ধারণা ছিল, আমার একটা ভুল ধারণা ছিল যে যুদ্ধ অপরাধী হিসেবে ছিল, কিন্তু আমি দেখলাম যে যুদ্ধ অপরাধী হওয়ার তার তো কোনো সুযোগ নাই। পাকিস্তান সরকারকে সহযোগিতা করেছে। তো ওরা যখন গণহত্যা চালালো সরকারিভাবে, সেটার কি অংশ হয়ে যায় না তারা সহযোগিতা করে? এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা একটা ভেগ টার্ম। আমি অনেক কিছুরই সাক্ষী হতে পারি। আমার রাস্তার সামনে পিটিয়ে কাউকে মারছে, নৈতিকভাবে কিন্তু আমি দায়ী, কিন্তু পারিপার্শ্বিকতার জন্য আমি দায়ী, কিন্তু বাস্তবে কি আমি দায়ী? তৎকালীন অবস্থায় পাকিস্তান যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যা চালানোর পরে এটা চালিয়েছে 25শে মার্চে রাতে। তারপরে আস্তে আস্তে ইভেন পরবর্তীতে মিলিটারি সরকার পরিবর্তন করে ডক্টর মালেকের অধীনে একটা সিভিল সরকার হয়েছে। সেখানে কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তার মানে তারা ওখান থেকে সরে আসার চেষ্টা করেছে, কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা আপোষ করি নাই বলেই পাকিস্তান টিকতে আপনি পারে। যুদ্ধের সময় কি দেখেছেন? আপনি কি দেখেননি যে এই ইসলামিক কিছু দল, জামাত ইসলাম সহ, তারা আপনাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, কথা বলেছে, বা আমরা যেটা শুনি যে রাজাকার আলবদর যারা রয়েছেন তারা আসলে তাদেরকে সহযোগিতা করতো, ইনফরমেশন দিয়ে, অল দিস থিংস? আপনি কি দেখেননি? আমি তো এই যুদ্ধের 25শে মার্চে রাতে আমি ঢাকা শহরে, ওকে, 26শে মার্চে আমি সাইকেল চালায় ঢাকা শহরে সবগুলো হল, কার্জন হল, জগন্নাথ হল, আমি এগুলা ঘুরেছি, দেখেছি। তৎকালীন সময়ে সবচেয়ে বড় দল ছিল মুসলিম লীগ। আওয়ামী লীগের পরবর্তী যে দল ছিল মুসলিম লীগ, তারপরে সেকেন্ড দল ছিল নেজাম ইসলাম। জামাত ইসলাম ছিল খুবই নগণ্য একটা ছোট্ট দল। ইস্ট পাকিস্তান জামাত ইসলাম সব মিলে 300 লোক ছিল কিনা সন্দেহ, কাজে খুবই ছোট্ট একটি দল। কিন্তু আমরা আওয়ামী লীগের বয়ানে কি দেখলাম, মনে হচ্ছে যে আমরা জামাত ইসলাম বিরুদ্ধে যুদ্ধ করেছি। এমনভাবে বয়ানটা তৈরি করা হয়েছে, সারা বাংলাদেশে হাটে ঘাটে মাঠে এমনভাবে প্রচার করা হচ্ছে যে পাকিস্তানিরা জামাতকে সাহায্য করেছে, পাকিস্তান ইয়াহিয়া খান, ভুট্টো খান, তারা জামাতকে সাহায্য করেছে। মনে হয় যে যুদ্ধটা ছিল জামাতের সঙ্গে। এটা সঠিক নয়। আমি এই ইতিহাসটাকে পরিবর্তন করতে চাই, সত্যটাকে আনতে চাই। এখানে আমি বলতে চাই আমরা যুদ্ধ জামাতের ইসলামের বিরুদ্ধে করি নাই, অতএব জামাত ইসলামে কোনো যুদ্ধ অপরাধী নাই। আর বর্তমান জামাত ইসলামের যে প্রজন্ম, সেই প্রজন্মের জন্ম হয়েছে 71 সনের পরে। আজকে জামাত ইসলামের আমিরের বয়স মাত্র 69। তার মানে তার বয়স ছিল 13-14 বছর বয়স 71 সনে। তো সে তো যুদ্ধ অপরাধী না, তাকে কেন তার বাপদাদার দায় দায়িত্ব তাকে দিব? আদর্শের জায়গায় যদি বলেন, আপনি কি দেখেছেন তারা কি আসলে আদর্শের জায়গাতে জামাত ইসলাম, পাকিস্তান জামাত ইসলাম ছিল একটা ফান্ডামেন্টাল ইসলামিক রাজনৈতিক দল আন্ডার দ্য মওদুদি ডক্ট্রিন। কিন্তু বর্তমান রাজনীতি বিএনপি যে জামাত ইসলাম প্রতিষ্ঠা হয়েছে 1980 সনে বহুদলীয় রাজনীতির সুযোগে, সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে জনযুদ্ধের মাধ্যমে, এবং মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করে। কাজে এখানে ধর্মভিত্তিক কোনো বক্তব্য তাদের নাই। তাদের বক্তব্য দুইটা পরিষ্কার। একটা, তারা বলেছে আল্লাহর সন্তুষ্টি বিধান করা আমাদের মূল উদ্দেশ্য, এবং আল্লাহ সন্তুষ্টি বিধান করার জন্য ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করব। তাহলে এখানে ধর্মের কোনো প্রশ্ন নাই। আমি তো রোজা রাখি, নামাজ পড়ি, জাকাত দেই, ঈদের নামাজ পড়ি, উৎসব করে ঈদের নামাজ পড়ি, উৎসব করে আমরা রোজা রাখি, করি না আমরা? এখন তো আধুনিক দেখলাম যে রাত্রে সেহরি খাওয়ার মতো ব্যবস্থা হয়েছে।
আপনি ঢাকা শহরে অনেক দোকান আছে, রেস্টুরেন্টগুলোতে রেস্টুরেন্ট খুলে আছে, শেহরি তর্কে এটা কি ইসলামিক না? কিন্তু ইসলামিক হিসাবে শেহরি হয়েছে। এটা মানুষের নতুন একটা ফ্যাশনে রূপান্তরিত হয়েছে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কি? ইসলামিক চেতনা। আজকে যেভাবে ঢাকা শহরে আমরা ঘটা করে ইফতারি খাই, তখন কি মনে হয় যে আমরা ইসলামের বাইরে কেউ আছি? বলেন। আপনি দেখবেন মানুষের অতি স্বাভাবিক দেখবেন, আপনি দেখবেন যে নামাজ পড়তেছে যে কোনো একটা নারী, মাথায় কাপড় নাই, সে তো ইসলাম বিশ্বাস করে না, কিন্তু বাংলাদেশে দেখবেন পট করে মাথার উপর কাপড়টা দিয়ে দিয়েছে। তার মানে তার অবচেতন মনেও তার আল্লাহর প্রতি, ইসলামের প্রতি একটা আনুগত্য রয়ে গেছে। তো এই আনুগত্যটা আমরা রাজনৈতিক জীবনে জনকল্যাণে আমরা রূপান্তরিত করতে চাই। জামাতের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং জামাতের এই লক্ষ্যটা আমি মনে করি যে কোনো মানুষের জন্য একটি ভালো লক্ষ্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিতে জনগণের কল্যাণ করে রাষ্ট্র পরিচালনা করা। আমি এটাতে খুব বিশ্বাসী হয়েছি এবং আমি মনে করি এটা সুন্দর আদর্শ। এই আদর্শটা আমি প্রতিপালন করতে চাই। জি, 5ই আগস্টের পরে দেখেন একটা ভারত বিদ্বেষী একটা মনোভাব পুরো বাংলাদেশেই আছে। মানে ভারত বিদ্বেষী বলার থেকে ভালো যে আধিপত্যবাদ বিরোধী একটা চেতনা সবার মধ্যে আছে, এবং সেই জায়গায় ভারতের আধিপত্যটাই প্রায়োরিটি পাচ্ছে যে এইটাকে ভাঙতে হবে। এবং পক্ষান্তরে পাকিস্তানের সঙ্গে যে অনেকগুলো মানে কঠিন ছিল সম্পর্ক, সে জায়গায় একটুখানি ভালো সম্পর্ক হয়েছে। এবং একটা ন্যারেটিভ আছে যে 1971 সালের ভারতের ষড়যন্ত্র এবং পরিকল্পনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, এবং ভারতই আসলে এটা করেছে। অনেকে বলছেন, জামাতে ইসলামের অনেক নেতা বলেছেন যে তখন যদি ভারত ফায়দা পাবে এই চিন্তা না থাকলে তারা মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করতেন। এই ব্যাপারগুলো নিয়ে আপনি কি বলবেন? আসলে এই কথাগুলো আমি লাস্টেতে শুরু করি। যারা এই কথাগুলো বলছে অংশগ্রহণ করতেন, তাদের অংশগ্রহণ করার বয়সই হয়নি। না, এমনও আছে যে আমার বাবা বলেছেন যে ভারত সংযুক্ত, সেই বাবা তো সেটা বলে নাই। আচ্ছা, এটাকে সে একটা নতুন ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে। যেমন শেখ হাসিনা একটা ভুল ন্যারেটিভ দিয়েছে, এমন একটি প্রজন্ম এখন হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, তারা তার বাপ দাদা ন্যারেটিভ দেওয়া শুরু করেছে। বুঝতে পারছেন না? এইটা একই ভ্রান্ত নেই, এটার কোনো ভিত্তি নাই। ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, প্ররোচিত করে নাই। এই জিনিসটা আমি পরিষ্কার করতে চাই। ভারত আমাকে সাহায্য করতে আগায় আসা নাই। আমি বাংলাদেশ থেকে ছেড়ে ভারতে যেতে বাধ্য হয়েছি। পাকিস্তান আমার উপরে এমনভাবে আক্রমণ করেছে, আমার উপরে এমন হত্যাযজ্ঞ চালিয়েছে যে আমি ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছি এবং সাহায্য প্রার্থনা করা হয়েছে। এই তো আমি সাহায্য বাধ্য হয়েছি। ভারত যদি সেদিন সাহায্য না দিত তাহলে আমি সাহায্য পেতাম না। ভারত তো প্ররোচিত করে নাই। ভারতের এমন কোনো উক্তি পাবেন না যেখানে ভারত বলছে আমাদের দেশে কিছু ক্ষতি হলে আমাদের দেশে ফিরে চলে আসেন আপনারা, এরকম তো বলে নাই। তাকে আশ্রয় দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা দেখেন, আশ্রয় দিয়েছে কি, আমাকে বর্ডার বেল্টে বলেছে না তুমি বাংলাদেশের ভারতের ভিতরে আসা সেটেল হতে পারবে না, তুমি তোমার দেশে ফিরে যাও, তোমাকে আমি সহায়তা করব, তোমাকে আমি যা কিছু লাগে, অস্ত্র লাগে, যুদ্ধে লাগে, বিশ্ব জনমত তৈরি করব। তাহলে ভারত আমাকে সহায়তা করেছে, আমি আবারও বলছি সহায়তা করেছে, প্ররোচিত করে নাই। আমি ভারতের কাছে কৃতজ্ঞ, ভারতের জনগণের কাছে বাংলাদেশের জনগণের আমি কৃতজ্ঞ। কিন্তু এখানে একটি গ্রুপ উইথ ম্যালাফাইড ইন্টেনশনে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি ভারতের যে কোনো প্রকার আধিপত্যবাদের বিরোধী, অতীতেও ছিলাম, এখনও আছি, আগামীতে থাকব। আমি ভারতের কোনো প্রকার আধিপত্যবাদ, ধর্মীয় হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, ভূমি দখলের জন্য হোক, আমি আমার জীবন দিয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ব। এখানে আমার কোনো আপোষ নাই। কিন্তু ভারত আমার নিকট প্রতিবেশী, এটাকে আমি অস্বীকার করতে পারবো না। ভারতের সঙ্গে আমি চেষ্টা করব আমাদের স্বার্থ নিশ্চিত করে, আমাদের স্বার্থ রক্ষা করে একটা সুসম্পর্ক বজায় রাখা। আমরা ভারতবাসীর বিপক্ষে নয়, আমরা ভারতের বিজেপি ধর্মবাদী সরকারের বিপক্ষে। আমরা বিজেপি সরকারকে মানি না, তাদের ধর্মীয় উন্মাদনাকে আমরা প্রতিহত করতে চাই। কিন্তু ওইখানেও ধর্মভিত্তিক রাজনীতিকে আপনি মানে বিরোধিতা করছেন, আবার এইখানেও তো একটা মানে ধর্মীয় মানে প্রায়োরিটি তো থাকবে জামাতে ইসলামের রাজনীতিতে। এইটাকে আবার এখানে ধর্মভিত্তিক আর ধর্ম প্রায়োরিটি কিন্তু একদিন যদি গুলায় ফেলেন তাহলে ভুল হবে। আমি সরি টু সে ভুল হবে। কারণ ভারত কিন্তু পরিষ্কার বলেছে তারা হিন্দুত্ববাদ। এখানে তারা কিন্তু হিন্দুত্ববাদের প্রসারকে তারা সারা ভারতবর্ষে প্রচারিত করবে। তারা এখন পর্যন্ত কিন্তু বলে নাই তাদের সীমান্তের বাইরেও হিন্দুত্ববাদ প্রচার করবে। যদি সেটা বলতো তাহলে সারা বিশ্বব্যাপী সেটা প্রতিহত করার একটা কর্মসূচি গ্রহণ করা হতো। কিন্তু ভারত তার নিজের জাতিকে তার কোন ধর্মে নিয়ে যাবে এটা ভারতীয়দের ব্যাপার,
এখানে আমাদের নাক গলানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমরা কোনো অবস্থাতে ধর্মভিত্তিক রাষ্ট্র চিন্তা করছি না, আমরা ধর্মের প্রতি আনুগত্য দেখাচ্ছি। আমরা কি বলছি, আল্লাহ সন্তুষ্টি, আমি সৎ কাজ করো, সৎ কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে। আমার দেশপ্রেম সৎ কাজের অংশ, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সৎ কাজের অংশ। কাজে আমি চেষ্টা করব, জামাত ইসলাম চেষ্টা করছে যে আল্লাহ সন্তুষ্টি বিধান করে আমি জনগণের ন্যায় ও কল্যাণ করব। এখানে ধর্মের কোনো বা ধর্মভিত্তিক রাষ্ট্রের কোনো সুযোগ নাই। আমি কাউকে ধর্মান্তরিত করার জন্য বলছি না। ভারত যেমন বলছে সবাইকে ধর্ম নিয়ে যেতে হবে, অন্য ধর্মের কৃষ্টি কালচার সহ ফলো করতে পারবে না, কিন্তু আমরা এখানে কি বলছি, আমার জামাতে আমির শফিউল কি বলছেন, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশে নিরাপদে বাস করবে। তিনি বলেছেন অন্য ধর্ম মুসলমানদের কাছে একটা আল্লাহর পবিত্র আমানত, তিনি সে আমানতের খেয়ানত হতে দিবেন না। এটা কিন্তু স্পষ্ট বলেছেন, ঘোষণা দিয়েছেন। উনি যেমন বলেছেন নারীদের অধিকার। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল প্রতিষ্ঠা করবেন। তিনি যেমন বলেছেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো সময় দিনে হোক রাতে হোক একজন নারী নিরাপদে চলাচল করতে পারবে। তার নিশ্চয় শুধু দেন নাই, উনি ধমক সুরে বলেছেন যদি কেউ তার খেয়ানত করে তাহলে তার ছাড় দিবেন না উনি। এটা কিন্তু ওনার বলিষ্ঠ বক্তব্য খুলনাতে দিয়েছেন, আপনি যদি খেয়াল করে দেখেন। তারপরে এখানে কিন্তু পরিষ্কার ধর্মভিত্তিক ধর্মান্ধ কোন রাজনীতি বাংলাদেশে আমরা বিশ্বাস করি না, যেটা ভারত করে। ভারত ধর্মের আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করছে। আমরা আধিপত্যবাদে বিশ্বাস করি না, কোনো প্রকার আধিপত্যবাদ বিশ্বাস করি না। আমরা সহনশীল সহযোগিতার বিশ্বাস করি। এবং এখানে নারী মুক্তির ব্যাপারে জামাত ইসলামের অবস্থান খুবই পরিষ্কার। আপনি কি পড়বেন, কিভাবে পড়বেন, এটা আপনার ইচ্ছা। এখানে কোনো রকম সংস্কার বা কোনো প্রকার আধিপত্য চাপিয়ে দেওয়া হবে না। 5 ঘন্টা কর্মঘণ্টা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনার এই বিষয়ে কি? নারীদের জন্য 5 ঘন্টা করা হবে কর্মের সময়। এখানে দেখেন, এটা দুইটা জিনিস আছে। আমরা যদি নারীদেরকে শোষণ এবং শাসন করতে চাই তাহলে তাকে বেশি কাজ করাতে চাইব। আর আমি কিছু নারীকে কিছু প্রিভিলেজ দিতে চাই, বিইং এ মানে বায়োলজিক্যাল ডিফারেন্সের যদি হিসাব করি, আমি অন্যটা দিলাম না, বায়োলজিক্যালি এটা কি, একটা নারী শক্তির দিক দিয়ে একটা পুরুষের চেয়ে কম। তার মানে এই নয় যে নারী পুরুষের শক্তি বেশি অর্জন করতে পারবে না, এটা সম্ভব, কিন্তু তার জন্য অনেক বেশি ত্যাগ, কষ্ট এবং পরিশ্রম করতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে একজন নারী একজন পুরুষের চেয়ে শারীরিকভাবে বায়োলজিক্যালি দুর্বল। কিন্তু বাসায় যে সারাদিন কাজ করে না, আমি সেটা বলছি, এই যে কাজ করে এটা হলো আপনার ডেডিকেশন, আপনার প্রচেষ্টা। আপনি অফিসে যে কাজটা করেন, আমরা দেখেছি ফ্র্যাঙ্কলি স্পিকিং, একটা মেয়ে অনেক বেশি সিনসিয়ারিটি নিয়ে কাজ করে, সে বাইরে কম যায়, সে বিড়ি সিগারেট খায় না, সে বাইরে গিয়ে আড্ডা মারে না, তাই বলে কিন্তু তাকে বেতন বেশি দিচ্ছি না আমরা। কাজ কিন্তু সমবেতন দিচ্ছি এখন, আগে তো সমবেতনও পাইতেন না, এখন তো সমবেতন নিয়ে আসছি। আমরা আগে দেখছি একটা মেয়েকে অল্প বেতন দিয়ে কাজ করাতাম, গার্মেন্টসে আমরা হাফ বেতনে কাজ করাতাম, কিন্তু এখন তো সমবেতনে চলে আসছে। কিন্তু এখানে আমরা জামাত ইসলাম বলেছে ঠিক আছে, তার কতগুলো ব্যক্তিগত সমস্যা আছে একটা নারী, যেটা পুরুষের নাই। তার শিশু পালন করতে হয়, তার বাড়িতে খবর নিতে হয়, বাচ্চারা ঘন্টায় ঘন্টা খবর নিতে হয়। তাহলে তার যদি কর্মঘণ্টা আমরা কিছু কমে নিয়ে আসি, তাহলে সেটা আমরা পুরুষরা ওয়াই নট যে বাচ্চা পালন ঘরের কাজেও পুরুষরাও অংশগ্রহণ করলো, এটাকেও প্রমোট হ্যাঁ, করে। এইটা একটা সুন্দর জিনিস কথা বলেছেন। এটা আমরা বলতে চাচ্ছি যে আসলে কি আমরা দুজনে কর্মে যাওয়ার প্রয়োজন আছে? আমার তো ঘরেও কর্ম আছে, আমার শিশু প্রতিপালন, সংসার প্রতিপালন একটা কর্ম। ধরেন ছেলেটা ঘরে এই কাজগুলো করলো, ছেলে ঘরে করলো, মেয়েরা বাইরে করলো, অথবা মেয়ে ঘরে করলো, ছেলে বাইরে করলো। দুইজনে একসঙ্গে বাইরে গিয়ে কি আমি আমার সন্তানের প্রতি অবিচার করতেছি না? এটা একটা সোশ্যাল ইস্যু, সোশ্যাল ইস্যু, এটা আলোচনা অনেক করতে কথা পারি। বলার জায়গা আছে। আমি যেহেতু সুযোগ পেলাম আপনার কাছে, আমি বিনীত আহ্বান জানাবো আমি সবাইকে, নারী এবং পুরুষ দুজনে, আমরা নারী পুরুষ এখানে আছি, আসেন আমরা উভয়ে কাজটা ভাগ করে নেই এবং উভয়ে যেন একসঙ্গে ঘরের বাইরে না থাকি। আপনি হিল ট্রেক্সে যান, ঝুম চাষ করতেছে মেয়েরা, ছেলে কিন্তু বাড়িতে বসে আছে। আবার সন্ধ্যা পরে গিয়ে দেখেন ছেলে ঘুরে বেড়াচ্ছে, শিকার করে বেড়াচ্ছে, সিকিউরিটি নিরাপত্তা নিশ্চিত করতেছে। যে কোনো ঝুম চাষে যান, আমার পূর্বাঞ্চলে যান, যারা আমার পাহাড়ি আছে যান, সেখানে দেখবেন।
কাজে এইটা মনে হয় আমরা একটা সামাজিক ডিবেট রাখতে পারি, এটা আলোচনা আনতে পারি। হ্যাঁ, আজকে স্ট্রেট কাট আয়োজন শেষ করব রাজনৈতিক অনুষ্ঠান, যেহেতু রাজনৈতিক প্রশ্ন দিয়েই শেষ করতে চাই। নির্বাচনের অবস্থা কেমন দেখছেন? একটা তো হচ্ছে 11 দলীয় জামাত নেতৃত্বাধীন জোট, আর একটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী যদি বলি বিএনপি এবং জামাত, দুইটা প্রতিপক্ষই আছে, আরো অনেকগুলো দল রয়েছে যদিও। কি মনে করছেন, ফিল কেমন দেখছেন আপনি? যদিও আপনার অবজারভেশন পাওয়ার বেশি, এই জন্য জিজ্ঞেস না করছি। না না, ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচনের পরিবেশটা পরিপক্ক হয়ে গেছে। মানে পরিপক্ক বলতে মানে নির্বাচন হওয়ার মতো ফসল, ধান, মানে অর্থাৎ বীজ গজিয়ে গেছে। মানে মানুষের মনে যে সংশয় ছিল নির্বাচন হবে কিনা, সেটা পার হয়ে গেছে। সেটা পার হয়ে গেছে। এখন কিন্তু ওই ফুলে মানে গাছে কলিয়ে চলে আসছে। ফুল কার বাগানে বেশি ফুটবে এখন মনে ফুটবে, করছেন? ফুটে এখন পরিপক্ক কার বাগানে হবে, ফসল কেউ তুলতে পারবে। কিন্তু ফসল যে কি জমিতে হবে, যদি কোনো অন্যরকম ডিজাস্টার কিছু না আসে, ন্যাচারাল আনন্যাচারাল ডিজাস্টার না আসে, তাহলে এই ফসলটা আমরা ফলাতে পারবো। তো আমি মনে করি নির্বাচনে হাওয়া যেভাবে যাচ্ছে, যে ধরনের উত্তাপ তাপ হচ্ছে, এটা স্বাভাবিক, এটা ব্যারোমিটারের মধ্যে আছে। কারণ শীতকাল যখন 6 ডিগ্রিতে আসে রাতের, আবার দিনের বেলা 30ও যায়, স্বাভাবিক। আবার যখন 32 উপরে চলে যায়, তখন দিনের বেলা 14-15 চলে আসে রাতের বেলায়। তো এটা এই ভারসাম্য তো আছে, এরকম কোনো ড্রাস্টিক কিছু হয় নাই এখন পর্যন্ত কোনো এলাকাতে এমন কিছু। হ্যাঁ, কিছু কিছু ঘটনা তো বিচ্ছিন্ন ঘটছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। আমাদের জামাত ইসলামের একজন সাধারণ সম্পাদককে হত্যা করা হয়েছে, যেটা নির্মম, যেটা বর্বরচিত, যেটা গ্রহণযোগ্য নয়, এটা আমরা প্রতিবাদ জানাই। কিন্তু এটা কেউ নির্বাচনের মাঠে অতি অস্বাভাবিক না, স্বাভাবিক বলবো না, তো অতি অস্বাভাবিক নয়। এটা না হলে পারতো, এটা না হলে আরো সুন্দর হতো, আমি সেটা বলবো। আর এখানে হাঁ ভোটের একটা এসেন্স এসে নির্বাচনটাকে আরো বেশি গণমুখী করা হচ্ছে। এখানে সবাইকে দলমত নির্বিশেষে, এমনকি আওয়ামী লীগকেও ইনক্লুসিভ ভোটে আসতে ইনডাইরেক্টলি প্রাক্রান্তরে তাকেও বাধ্য করা হচ্ছে। কারণ সে যে দেশের নাগরিক, সে দেশটাকে আগামী দিনে কিভাবে দেখতে চায়, এখানে তো তার রাজনীতির ঊর্ধ্বে, ব্যক্তির ঊর্ধ্বে জাতির প্রয়োজন একটা ভোট দেওয়ার সুসৃষ্টি হয়েছে, হ্যাঁ বা না ভোট দিয়ে। এইখানে আমি মনে করি তারা তো না ভোটের পক্ষে ব্যাপক প্রচারণাও চালাচ্ছে। ভেরি গুড, ওয়েলকাম, লেট দেম, তারা করুক। এটাই তো রাজনীতি, এটাই তো গণতান্ত্রিক অধিকার। এইটাই যে সরকার নিশ্চিত করতে পেরেছে, এটা তো আমি মনে করি আওয়ামী লীগের গণতন্ত্রের প্রতি একটা উদাহরণ দেখানো হয়েছে। এবং তারা যে ভোটটা দেখ, না ভোট দেওয়ার আমি তাকে ওয়েলকাম করব। তারা ভোট কেন্দ্রে যে যাবে, এটাই তো অ্যাচিভমেন্ট এই নির্বাচনের। এবং এইটা ইনক্লুসিভনেস যে হবে, এটা একটা বিশাল বড় প্রমাণ। জামাত জোটের জেতার সম্ভাবনা কতটুকু, এটা শুনে শেষ করে দিব। এটা একমাত্র আল্লাহ জানে, আমি বলতে পারবো না। ওমা, অবজার্ভ করছেন না একজন পলিটিশিয়ান হিসেবে? আমি তো কেমন দেখছেন? রাজনৈতিক দল হিসাবে আমি সবসময় মনে করি আমার দল জয়লাভ করবে, কিন্তু বাস্তবতা নির্ভর করে দুইটি চরম সত্যের উপরে, একটি আল্লাহর ইচ্ছা আর একটা জনগণের প্রতিফলন। জনগণ যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, জনগণ পরিবর্তন চায়, ইনশাল্লাহ একটা পরিবর্তন আগামী দিনে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আবারও স্ট্রেট কাট প্রশ্নে স্ট্রেট কাট উত্তর নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।